প্রমথ রঞ্জন ঠাকুর স্মারক সম্মানে ভূষিত করা হবে শ্রী তাপস বিশ্বাস মহাশয়, পান্ডুয়া, হুগলি। তারাকেও মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য আহ্বান করছি। এবারে ভারতবর্ষ তথা বিশ্বের কোটি কোটি মতুয়াদের আগামীতে কোন পথে চলব, আগামীতে আমাদের কর্মসূচি কি হবে, আগামী দিনে আমাদের বলা কি হবে, সমস্ত বিষয়ের উপর আলোকপাত করবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি আমাদের প্রাণের ঠাকুর বাবা শান্তনু ঠাকুর মহাশয়। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভাবা পুজে হরি ধ্বনি বলবন, জয় হরি বল। ও গোপাল দা, ওই ঠাকুর মশাই মুখ লেগে গেছে পুরো ফুলে। জয় গুরুচাঁদ। কিচ্ছু আসছে না, সব ঢেকে গেছে। হ্যাঁ, ক্যামেরা আসছে না কিছু। আজকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের 38তম বাৎসরিক সম্মেলন। এই মহতী সম্মেলন অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপস্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্মানীয় সভাপতি শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস, আমাদের মধ্যে উপস্থিত কার্যকারী সভাপতি তপন কিরণ মজুমদার, আমাদের মধ্যে উপস্থিত, যেহেতু কমিটি ভেঙে দেওয়া হয়েছে আমি আর তাদের পদ বলছি না, আমি তাদের নাম বলে দিচ্ছি। শ্রী বিজিত কান্তি মন্ডল, শ্রী সুখেন্দ্রনাথ গাইন, মহিতোষ বৈদ্য, শ্রী অনিমেষ বালা, শ্রী প্রদীপ বিশ্বাস, শ্রী ঠাকুরদাস বিশ্বাস, শ্রী বিপদ ভঞ্জন বিশ্বাস, শ্রী তন্ময় বিশ্বাস, শ্রীমতী সন্ধ্যারানী বিশ্বাস, সুধাংশু রায়। আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সমাজসেবী তথা মতুয়া ভক্ত, আমাদের ডক্টরেট এবং ডিলিট প্রাপ্ত আমাদের শ্রী বিরাট বৈরাগ্য মহাশয় আছেন। মঞ্চে উপস্থিত আরো সম্মানীয় ব্যক্তিত্ব, সাধু গোসাই পাগল, সম্মানিত মঞ্চ, সামনে আমার মায়েরা, আমার মতুয়া সাধু গোসাই পাগলেরা, দলপতিরা, সকলকে আমার সশস্ত্র প্রণাম, আমার ভালোবাসা জানাই। এবারে যে রাস উৎসব তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে বাৎসরিক সম্মেলন, তারই আজকে সংগঠন, সংশোধন ও পরিমার্জন করার দিন। আমি মনে করি যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যার বিস্তার, যার প্রভাব এবং যার কর্মকাণ্ড শ্রদ্ধেয় প্রমথ রঞ্জন ঠাকুর মহোদয়ের হাত ধরে 1943 সাল থেকে আজ অবধি যে পরিমাণে তার শ্রীবৃদ্ধি, যে পরিমাণে সংগঠনের মাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে আমার সাধু গোসাই পাগলের অপরিসীম পরিশ্রম, তাদের এই কর্মকাণ্ড পদ্ধতি, উন্নতশীল চিন্তাভাবনার মাধ্যমে আজকে এটা সম্ভব হয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ অনেক পরে নাম হয়েছে। 2010 সালে কার্যত কিছু কারণের জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, তার আগে
অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ছিল না, শুধু মতুয়া মহাসংঘই ছিল। 1943 সালে এই কারণে বললাম, যখন ইয়ার ঠাকুর মশাই দেশভাগ হবে ঠিক আগের মুহূর্তে 43 সালে বাংলাদেশের খুলনা জেলার লবণচড়াতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, শুধু মতুয়া মহাসংঘ উনি তৈরি করেছিলেন। পরবর্তীতে দেশভাগের পরে দীর্ঘ সময় অতিক্রান্ত হবার পরে 87 সালে মতুয়া মহাসংঘের রেজিস্ট্রেশন ফর্ম হয়। প্রশ্ন হচ্ছে, মতুয়া মহাসংঘ শুধু ধর্মীয় সংগঠন নয় বা আত্মকেন্দ্রিক সংগঠন নয় যে আমি তার রেজিস্ট্রেশন নাম্বারের অধিকারী বা আমি তার রেজিস্ট্রেশন নাম্বারকে ব্যবহার করি, এটা নয়। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রত্যেকটা মুহূর্তে যে ম্যানিফেস্টো, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংবিধানের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিতে লিখিত যে দুস্থ মানুষের সেবা করা, যে কোনো ধর্মের যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা দানই হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মূল কার্য। আমরা যদি সেখান থেকে পিছিয়ে গিয়ে কার মতুয়া মহাসংঘ তাই নিয়ে দলাদলি করি আর রেজিস্ট্রেশন নাম্বারকে কুক্ষিগত করি, তাতে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? ওটা জাস্ট মনের পরিতৃপ্তি বা মনের ইচ্ছা পূরণ। বাস্তব কর্মে যতক্ষণ না পর্যন্ত পদার্পণ করা যায় বা মূল্যায়ন করা যায়, ততক্ষণ পর্যন্ত তার অস্তিত্বের প্রভাব বা প্রতিপত্তি বোঝা যায় না। আর তার জন্য দরকার উচ্চ মন, সেবা করার প্রবৃত্তি এবং আত্মবলিদান। মতুয়া মহাসংঘের রেজিস্ট্রেশন দখল করে সম্পত্তি লিখিয়ে নেওয়ার কাজ করা যাবে না। মতুয়া মহাসংঘের রেজিস্ট্রেশন ব্যবহার করে এই দেবত্র সম্পত্তির অপব্যবহার করা যাবে না। এটা শুধুমাত্র বড়মার স্বীকৃত, স্বর্গীয় পিয়ার ঠাকুর মশাই স্বীকৃত শ্রীধাম ঠাকুরনগর, যার কাজ হচ্ছে ধর্মাচরণের মধ্য থেকে মানুষকে সেবা এবং এই স্থানকে ডেভেলপমেন্ট করা। আমরা যদি বিপথে চলি, সংগঠন যদি বিপথে চলে, তাহলে মতুয়ারা দেখতে পায় যে আমাদের মধ্যে কোন গতির পরিবর্তন হচ্ছে, কোন অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং আমাদের আগামী ভবিষ্যতের চিন্তা ভাবনা কি। তাই যে যেখানেই আছেন না কেন, রাস্তা, উদ্দেশ্য এবং গতিপথ সঠিক রেখে মতুয়া মহাসংঘের মূল্যায়ন করে আগামী দিনে চলার পথ তৈরি করুন। মতুয়ারা অবশ্যই আপনাদেরকে, আমাদেরকে, আমি নিজেও সেই পথের পথিক, সেখানে তাদেরকে গ্রহণ করবে। নচেত খুব বেশি দেরি নেই, উল্টো গতিপথে চললে সঠিক রাস্তা থেকে বিচ্যুত হওয়ার। আমি মনে করি আমরা প্রতি বছর যেমন মতুয়া সংগঠনের শ্রীবৃদ্ধি করি এবং তার সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করি, তেমনি আমরা সেই দিনটিতে শপথ গ্রহণ করি যে আমাদের কার্যকলাপ যেন মতুয়া মহাসংঘের পক্ষে হয়। তাই সাংগঠনিক দিক থেকে আজকে যে নতুন সংগঠন হবে, সেই সংগঠনকে সঠিক মূল্যায়ন প্রত্যেকজন পদাধিকারীকে দিতে হবে। শুধু সংগঠনে যে নাম থাকবে, নাম থাকলে আমি লোক সমাজে চিহ্নিত হব, এটার কোনো প্রয়োজন নেই। সংগঠনে থাকতে গেলে সংগঠনের নিয়ম অনুসারে, নিয়মানুবর্তিতা অনুসারে কাজ করা প্রয়োজন এবং তার ডিসিপ্লিন মেনটেন করা প্রয়োজন। এখন থেকে আমরা মতুয়া মহাসংঘের মাধ্যমে প্রত্যেক বছর সামাজিক সেবামূলক কাজ করব
তার জন্য আমাদের প্রতি বছরের একটা ম্যানিফেস্টেশন থাকবে। পদাধিকারীদের বলি, আমরা যখন সিদ্ধান্ত নেব যে কোন দিন আমরা সেবামূলক কাজ করব, সেদিন কিন্তু পদাধিকারীদের এই প্রোগ্রামগুলোতে বা এই অনুষ্ঠানগুলোতে থাকতে হবে। তাই যে সেবামূলক কাজ আমরা আগামীতে করব, আমরা সংগঠন চাইব যে যারা সংগঠনের সাথে যুক্ত থাকছেন তারা অবশ্যই ওই দিনগুলোতে, বিশেষ দিনগুলোতে উপস্থিত থাকবেন। যদি উপস্থিত না থাকতে পারেন, আপনারা ফোনে বা লিখিত মাধ্যমে আপনারা জানাতে পারবেন যে আপনারা বিশেষ কারণের জন্য উপস্থিত হতে পারছেন না, সেটা আলাদা বিষয়। কিন্তু বিনা কারণে আপনারা বছরের পর বছর দেখা যাবে না সংগঠনে, আমার মনে হয় সেই সংগঠন করে কোনো লাভ নেই। এই সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠন স্বেচ্ছায় সেবা দান করার জন্য বা কর্মকাণ্ড বেছে নেওয়ার জন্য সংগঠন করা। তাতে আপনি তো স্বেচ্ছায় নাম দিচ্ছেন, সময় তো আপনাকে পাওয়া যাবে না কেন? যাই হোক, আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষের পিছিয়ে পড়ার কাহিনী, তাদের দেশভাগের কাহিনী, তার 100 বছর 1000 বছর আগের কাহিনীতে আমরা সঠিক সাধারণভাবে বিচার করি যে আমরা পিছিয়ে পড়া মানুষ। আর সেই পিছিয়ে পড়া মানুষদের সাংগঠনিকভাবে কতটা সক্রিয় থাকতে হয় সমাজে, তাদের উত্তীর্ণ হতে হলে, এ তো আমাদের থেকে বেশি কেউ বোঝে না। তাই আমি মনে করি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যতিক্রম এই মতুয়া পিছিয়ে পড়া মানুষের আর কোনো কিছু হতে পারে না। আমি একা একা বাস করব, আমাকে সামাজিক দিক থেকে অনেক বিভ্রান্তিতে পড়তে হবে। আমরা অনেকে মিলে সাংগঠনিকভাবে আমরা বাস করব, আমার মনে হয় সকলে মিলে সেই পদক্ষেপ বা সেই সমস্যাকে যদি আমরা চেস করি, অর্থাৎ ফেস করি, তাহলে আমরা বোধহয় সেটা তাড়াতাড়ি সমাধান করতে পারি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ভূমিকা, গুরুত্ব অপরিসীম, এর ব্যাখ্যা দিয়ে পারা যাবে না। কিন্তু যেটা আপনাদের সুবিধার্থে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ করবে, সেটাই হচ্ছে সংগঠনের শক্তি বৃদ্ধির মূল চাবিকাঠি। আজকে ত্রিপুরাতে সংগঠন আছে, আজকে দিল্লিতে সংগঠন আছে, উত্তরপ্রদেশে সংগঠন আছে, বিহারে সংগঠন আছে, উড়িষ্যাতে সংগঠন আছে, আসামে সংগঠন আছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাতে, আমাদের উত্তরাখণ্ডে আমাদের সংগঠন আছে, আরো অন্যান্য জায়গায় আছে। আমরা আজ থেকে 10 বছর আগে জানতাম না ভারতবর্ষের কোন কোন প্রান্তে কত লোক বাস করে। এখন আমরা সমীক্ষার মাধ্যমে জানি প্রত্যেকটা রাজ্যে কত পরিমাণ মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে, এবং তাদের সাথে কোঅর্ডিনেট করা, সম্পর্ক গঠন করা, সম্পর্ক গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা, তাদেরকে বোঝানো সংগঠন শক্তিশালী হলে সামাজিক দিক থেকে আমাদের কতটুকু অবস্থান পরিবর্তন হতে পারে বা উত্তীর্ণ হতে পারে। এভাবে সংগঠনকে বিস্তার করার দায়িত্ব আমাদের সংগঠনের, আমাদের সকলের। আমরা জানি বহু বাধা এখনো পার করবার আছে। সামাজিক দিক থেকে আমরা বহু কিছুতে স্বীকৃতি পাইনি। আজকে বহু লোক, বহু মানুষ
গরিব সিধে সাদা মানুষ যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদেরকে কনভার্সন করবার জন্য বিভিন্ন প্রক্রিয়া চালাচ্ছে, অর্থাৎ ধর্ম পরিবর্তন করার জন্য। বিরাটবাবু বলেছেন, কারণ তারা উন্নত, তাই তাদেরকে এই সম্প্রদায়ের মানুষ, হতদরিদ্র মানুষ, যাদেরকে সহজেই ভুল পথে চালনা করা যায়। কিন্তু একটা কথা মনে রাখবে, সাধু গোসাই পাগল দলপতি মতুয়া সমাজের মায়েদের অবস্থা এবং ব্যবস্থার মাধ্যমে তৎসহ পূর্ববঙ্গের ঠাকুর বাড়ি এবং পশ্চিমবঙ্গের ঠাকুর বাড়ি যে যৌথ মিলবন্ধনের মাধ্যমে মতুয়া সমাজের একটা দৃঢ় রশি তৈরি হয়েছে, মতুয়া সমাজের উন্নতি সাধনের জন্য, এটা কিন্তু অন্য ধর্মের মানুষ বা যারা মতলবী মানুষ তাদের মাধ্যমে সম্ভব হবে না, এটা মাথায় রাখবে। যখনই অন্য লোকেরা সংগঠন করবে তারা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য করছে, এটা মাথায় রাখবে। আমি কারণ দেখেছি বহু টানাটানি মতুয়াদের নিয়ে, প্রশ্নগুলো সবসময় তুলি না, কিন্তু আজকে তুলতে বাধ্য হচ্ছে এই কারণেই যে কখনো কখনো অস্তিত্ব সংকটের কথা মনে হয় সার্বিক বৃহৎ প্রয়াস বা প্রেসারের জন্য, যার জন্য আজকে আমাকে এটা বলতে হচ্ছে। হরিগুরুচাঁদ ঠাকুরের আদর্শ, তার নীতি, তার বাণী, দেখুন আমাদের সাইডের সমস্ত দেয়ালগুলোতে লেখা আছে। এই নীতি বাণীগুলো আমাদের আজকে শিক্ষিত হতে শিখিয়েছে, আজকে সমাজের পড়তে চলতে বলতে শিখিয়েছে। তখন কিন্তু এরা কেউ ছিল না। যখন ফসলের মধ্যগতি আর কদিন পরে ফসল কেটে ঘরে তুলব, তখন এসে যদি কেউ কারোর কৃতিত্ব দেখায় আমাদের বাদ দিয়ে, আমাদের অস্তিত্বকে বাদ দিয়ে, তো আমাদের পদক্ষেপ নিতে হয়। আর একা একা আপনারা কখনো সেই পদক্ষেপ নিতে পারবেন না সংগঠন ছাড়া। সংগঠনের মধ্যে থাকলে সার্বিকভাবে সবাই মিলে যদি আমরা পদক্ষেপ নিতে পারি তাহলেই সেটা সম্ভব। কারণ আমরা একা একমাত্র আর্থিক দিক থেকে ততটা উন্নত নই, এটা মাথায় রাখুন। পরচর্চা, পরনিন্দা করা বন্ধ করে দিন। নিজের উন্নতি, নিজের সাফল্য, নিজের আগামী ভবিষ্যৎ প্রজন্ম কি করে সমাজে উত্তীর্ণ হবে, তাদের সিঁড়ি ঊর্ধ্বমুখী হবে, উন্নত সিঁড়ি হবে, তার কথা চিন্তা করুন। একত্রিতভাবে, সংগঠিতভাবে সমাজের সমস্ত কাজ করুন। মতুয়া ধর্মের প্রসার, শ্রীবৃদ্ধি এবং সংগঠনকে মজবুত করুন, এই আশা থাকবে। এছাড়া কোনো গতি নেই, এছাড়া কেউ কোনো ভালো পথে আমাদেরকে নেবে না, আমরা বহু দেখেছি। রাজনৈতিক অবস্থান কোনো বিশেষ অবস্থান নয়, রাজনৈতিক অবস্থান একটা ক্ষণিকের অবস্থান, যে অবস্থানে সদ্গতি করতে হবে। ভালো করে মনে রাখুন, রাজনৈতিক ক্ষমতা থাকলেই সরকারি সুবিধা, বিভিন্ন সুবিধা পাওয়া যায়, সেটা যেন মতুয়া ধর্মের বা মতুয়া জাতির কাজে লাগে, সেই জন্য তার সদ্ব্যবহার করার কথা বলছি। মতুয়া মহাসংঘের শ্রীবৃদ্ধিতে কাজে লাগে, সেই সদ্গতির কথা বলছি। কারণ রাজনীতি আজ আছে, কাল থাকবে না। মতুয়া ধর্ম ছিল, মতুয়া ধর্ম আছে এবং মতুয়া ধর্ম আগামী দিনে থাকবে। এর ব্যতিক্রম কিছু হতে পারে না, এর ব্যতিক্রম কিছু হবে না। আমার স্বর্গীয় পিতামহ জানতেন, আমার বাবা জেনেছে, আমরা সেটাই জানবো, আগামী দিনের প্রজন্ম তাই জানবে, আর এভাবেই চলবে। মতুয়া মহাসংঘের শ্রীবৃদ্ধি ছাড়া আমাদের মনে আর কোনো চিন্তা ভাবনা নেই। মতুয়া মহাসংঘের জন্য সবকিছু করা, মতুয়াদের জন্য সবকিছু করা। ঠাকুর বাড়ি যদি পূর্ণাঙ্গ একটা ধাম
তৈরি হয়, আমি মনে করি মতুয়ারা সন্তুষ্ট হয়। এবং বিশ্ব দরবারে প্রচুর ধর্মস্থান আছে, কিন্তু আমার ধর্মস্থানে, আমার মতুয়াদের ধর্মস্থানে এসে মতুয়ারা সুবিধা পাবে না, তারা সঠিকভাবে প্রসাদ পাবে না, তারা ঠাকুর বাড়ি এসে দুদণ্ড বিশ্রাম নিতে পারবে না, এটা মনে হয় আমাদের ব্যর্থতা। তাই দৃঢ় কণ্ঠে বলবো যে এই ব্যর্থতা থেকে আমাদের সংগঠনকে দায়িত্ব নিয়ে আগামী দিনে আমাদের এই কর্মসূচিগুলো করা উচিত। আর সেই লক্ষ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আছে মতুয়াদের পরিষেবা দেওয়ার জন্য। বিভিন্ন কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠাকুর বাড়িতে আরো কাজ হবে। আমরা চাই যে কাজের মাধ্যমে শ্রীধাম যেন মহাধাম, মহাধাম থেকে যেন মহাতীর্থ ধামে পরিণত হয়। আমার বক্তব্য খুব বেশি বাড়াবো না। একটা বিশেষ নির্দেশিকা বলতে পারেন, যে নির্দেশিকার মাধ্যমে আপনাদের কিছু বিভ্রান্তি সেগুলো দূর করতে চাই। সিএ ইমপ্লিমেন্টেশনের কথা অনেকেরই বর্তমানে এটা নেগেটিভ মনে হয়, আমি জানি, কিন্তু আমি আত্মবিশ্বাসের সাথে বলছি এবং দৃঢ়ভাবে বলছি যে যারা যারা অ্যাপ্লিকেশন করছেন, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, সকলে অ্যাপ্লিকেশন করতে থাকুন। এখানে সকলেই সিটিজেনশিপ পাবে যারা যারা অ্যাপ্লিকেশন করছেন। সবার আগে বলি কাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, কাদেরকে করতে হবে না। 1955 সালে যখন সিটিজেনশিপ আইন তৈরি হয়, তার আগে যারা এসেছে তাদেরকে সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে হবে না। তারপরে 1955 সাল থেকে 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা সশরীরে ভারতে ঢুকেছেন বাংলাদেশ থেকে, তাদেরকে সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে হবে। কাদের হবে না? যারা 1955 সালের সিটিজেনশিপ আইন হবার দিন থেকে 7 জুলাই 1987 মধ্যে আগত মানুষদের যে সন্তান সন্ততি জন্মগ্রহণ হয়েছে এখানে, যেমন আমরা 87 সালের আগে জন্মেছি, যেমন বহু মানুষ আছে। আমার একটা কথা আছে। মন্দিরে বসাবো, মন্দিরে বসাবো, ডিস্টার্ব করে যাবে। থাক, চুপ করে থাক। মন্দিরে বসো। 1987 সালে 7 জুলাই ভারতবর্ষে যারা এসেছিলেন, তাদের যারা সন্তান সন্ততি, যারা এখন চাকরি বাকরি করছে, তাদেরকে সিটিজেনশিপ নিতে হবে না। ভালো করে মাথায় রাখুন এটা। সকলকে সিটিজেনশিপ নিতে হবে না। 1955 সালে যেদিন আইন তৈরি হয়েছে, দিনটা আমার মনে নেই, তারপর থেকে 14 সালের 31শে ডিসেম্বর কাটার ডেট যে কেন্দ্রীয় সরকার দিয়েছে, এর মধ্যে সশরীরে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে সিটিজেনশিপ নিতে হবে। 1955 সালে যে ডেট থেকে আইন তৈরি হয়েছে সিটিজেনশিপ আইন, তারপর থেকে 7 জুলাই 1987 সাল, এর মধ্যে যারা ভারতবর্ষের আগত মানুষের সন্তান সন্ততি হয়েছে বা যারা জন্মগ্রহণ করেছে, তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব নিতে হবে না। তারা চাকরি বাকরি করছে, তারা জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক। এটা মাথায় রাখবেন। 50% সিটিজেনশিপ কমে গেল আমাদের, 50% সিটিজেনশিপ কমে গেল। আর কাদের নিতে হবে না?
55 সালের আইন হওয়ার আগে এসছেন, তারা সকলেই মাইগ্রেশন করে ওই দেশের থেকে এসছেন বা বর্ডার স্লিপ নিয়ে ওই দেশের থেকে এসছেন, তাদেরকে সিটিজেনশিপ দিতে হবে না, তারা অটোমেটিক ভাবে ভারতবর্ষের সিটিজেন। এইবার বলি, যারা অ্যাপ্লিকেশন করছেন তারা অনেকে ভাবছেন আমার বাংলাদেশের ডকুমেন্টস নেই, আমরা সিটিজেনশিপ পাবো না বোধহয়। ভুল কথা। ভারত সরকার প্রথম সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনে সাড়া দিচ্ছে তাদের যাদের ডকুমেন্টস আছে, তাদের ফার্স্ট লটে। ভারত সরকার কোন উগ্রপন্থীকে ভারতবর্ষের নাগরিকত্ব দেবে না, কোন আল কায়দা গোষ্ঠীকে ভারত সরকার ভারতবর্ষের নাগরিকত্ব দেবে না, কোন ঘুষবাইটিয়া, বারবার বলছে কেন্দ্রীয় সরকার ঘুষবাইটিয়া কারা? যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যারা সংখ্যা গুরু মানুষ, তাদের এই দেশে আসার প্রয়োজন নেই। এই যে সিটিজেনশিপ আইন আনা হয়েছে, এটা শুধু ধর্মীয় কারণে, সামাজিক কারণে নিপীড়িত যে মানুষ, তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন আনা, সংখ্যাগুরু মানুষদের জন্য নয়। তাহলে সিটিজেনশিপ তারাই পাচ্ছে যারা বাংলাদেশের নাগরিক থাকা সত্ত্বেও তারা ভারতবর্ষে চলে আসতে বাধ্য হচ্ছে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে। সেই সমস্ত মানুষদের ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার জন্য ভারত সরকার বদ্ধপরিকর। প্রশ্ন থাকছে, তাহলে কার্ড যাদের নেই বা কোনো ডকুমেন্টস যাদের নেই, তারা ফার্স্ট লটে পাবে না কেন? এই যে প্রসেস সিটিজেনশিপ দেওয়ার, এটা বিরাট একটা বড় লেন্দি প্রসেস, 10 থেকে 15 বছর লাগবে এর পুরো প্রসেস কমপ্লিট করতে। যাদের ওই দেশের ডকুমেন্টস আছে, তারা যদি ডকুমেন্টস দেয়, ভারত সরকারের কাছে একটা নথি থাকে যে এই লোকটি বাংলাদেশের সিটিজেন ছিল, যে কারণে যে কোনো স্কুল সার্টিফিকেট, যে কোনো সংস্থার সার্টিফিকেট, যে কোনো চাকরির সার্টিফিকেট, এই সার্টিফিকেট থাকা মানে তার বাবা সিটিজেন, সেও সেই হিসাবে সিটিজেন, যে কারণে তার সার্টিফিকেটটা আছে। সে আল কায়দা গোষ্ঠী বা অন্যান্য গোষ্ঠীর সদস্য নয়, সে বাংলাদেশের সিটিজেন ছিল। ভারত সরকার যদি তার সম্বন্ধে ইনকোয়ারি করতে চায়, তাহলে সে যেন ভারত সরকার যেন জানতে পারবে সে ওই দেশের নাগরিক ছিল। এবং সেকেন্ড লটে যাদের ডকুমেন্টস নেই, তাদেরকে সেকেন্ড লটে নাগরিকত্ব দেবে ভারত সরকার। একটা প্রসেস পার করার পরে, কারণ নাহলে হাঁপাজট খিচুড়ি হয়ে যাবে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে। অতএব অ্যাপ্লিকেশন করতে কারুর বাধা নেই। অ্যাপ্লিকেশন কারা করবে? যারা 55 সালের অ্যাক্ট হওয়ার পর থেকে 14 সালের 31শে ডিসেম্বর যারা ভারতবর্ষে এসেছে সশরীরে, তারা অ্যাপ্লিকেশন করবেন, আর কারুর করতে হবে না। আপনার কাছে কার্ড যদি না থাকে, আপনার কাছে কোনো ডকুমেন্ট যদি না থাকে বাংলাদেশে, তাকেও সিটিজেনশিপ দেওয়া হবে। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ব্যবস্থা করে দেবো, ওটা নিয়ে আর বিস্তারিত বললাম না। যারা বলছে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, তারা জীবনে কোনোদিনও এই আইনটা সম্পর্কে এক অক্ষর পড়ে দেখেনি। এই আইন সম্পর্কে ন্যূনতম ধারণা তাদের নেই। মানুষকে রাজনৈতিক কারণে শুধু বোকা বানাবার জন্য বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি কোথাও পালিয়ে যাব না, আমি ঠাকুর বাড়িতে থাকবো, চাই আমার মন্ত্রিত্ব থাকুক আর আমার না থাকুক, তাই আমি রাজনীতিবিদ পলিটিক্সে থাকি আর না থাকি, আমার কাছ থেকে জবাব চেয়ে নেবে। সারা জীবন তো ঠাকুর বাড়ি থাকবো, আমি এখান থেকে তো যাবো না। অর্থাৎ কারোর বিভ্রান্তিমূলক কোনো কিছুতে বসতে, মানে কোনো কিছুতে নিজেকে প্রভোগ করা যাবে না, নাকি কি বলে ইনভলভ করানো যাবে না, যে তারা উল্টো পাল্টা বলছে আমি শুনে বিশ্বাস করে নিলাম। সিটিজেনশিপ আমাদের দেওয়া নাই, ভারত সরকার সিটিজেনশিপ দিচ্ছে, দেবে।
এবং কতদিন পর্যন্ত চলবে তার মেয়াদও বেরোবে। অ্যাপ্লিকেশন করতে থাকুন সবাই, অ্যাপ্লিকেশন করতে কারোর কোনো দ্বিধা নেই। তবে আবার বলি, কার নিতে হবে না, যেমন বিরাট বাবুর নিতে হবে না, ওনার এই দেশে জন্ম, ওনার এই দেশে জন্ম 55 সালের পরে জন্ম, ওনার নিতে হবে না, উনি এই দেশে জন্মসূত্রে নাগরিক। অনেকে আছে এখানে যাদের জন্ম, তাদের নাগরিকত্ব নিতে হবে না, কিন্তু সশরীরে যারা এসেছেন বাংলাদেশ থেকে, সে ছোট হন আর বড় হন, ওই অ্যাক্টের মধ্যে তাদেরকে কিন্তু নাগরিকত্ব নিতেই হবে। পরিষ্কার কথা, এতে কোনো ভেজাল নেই, কোনো ভুল কথা নেই। ভয় পাচ্ছেন যে চাকরি করছে আমার ছেলে, আমি নিলে আমার ছেলে চাকরিটা চলে যাবে না তো? না, কোনো চাকরি, কোনো ব্যবসা, কোনো কিছু, কোনো সম্পর্কে কোনো সমস্যা হবে না। যাই হোক, আজকের সবার উপস্থিতি, এই গৌরবময় উপস্থিতি আমাদের আজকের সভাকে আলোকিত করেছে, শুধু আলোকিত নয়, মহা উজ্জ্বলিত করেছে। এবং ঠাকুরবাড়ির আজকে ধাম আবার পবিত্র হয়ে উঠেছে আপনাদের ভক্তদের পদধ্বনিতে। তাই আরেকবার সকল ভক্তকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকের কমিটি ঘোষণা আমি এখানে করব। কন্টিনিউ রাখার জন্য কি করতে হবে? আপনি ধরেন আমি বলে দিচ্ছি, এইখানে চাপ দেবেন, ওই সাইডে আছে 30 দিন পরে এবারের 138তম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটি 2024-25 সভাপতি শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস গাড়াপোতা নদিয়া, কার্যকারী সভাপতি শ্রী অনাদি বিশ্বাস ঠাকুরনগর, শ্রী তপন কিরণ মজুমদার ঠাকুরনগর, সাধারণ সম্পাদক শ্রী সুখেন গাইন চাঁদপাড়া, শ্রী বিজিত কান্তি মন্ডল ঠাকুরনগর, শ্রী মহিদর বৈদ্য বারাসাত, কোষাধ্যক্ষ শ্রী ঠাকুরদাস বিশ্বাস ঠাকুরনগর, সাংগঠনিক সম্পাদক শ্রী অনিমেষ বালা কল্যাণী, শ্রী প্রদীপ বিশ্বাস হাবড়া উত্তর 24 পরগনা, এবং শাখা সংগঠনের গোসাই পরিষদের সভাপতি শ্রী বিপদ ভঞ্জন বিশ্বাস চাঁদপাড়া, সাধারণ সম্পাদক গোসাই শ্রী ভরতচন্দ্র মণ্ডল গোপীনাথপুর উত্তর 24 পরগনা, গোসাই শ্রী বিষ্ণুপদ রায় অশোকনগর উত্তর 24 পরগনা, শ্রী শান্তি সত্যভামা নির্মাণ কমিটি সভানেত্রী শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস তারক সরণী ঠাকুরনগর, সম্পাদিকা শ্রীমতী কানন বিশ্বাস চাঁদপাড়া, মতুয়া মাতৃসেনা সভানেত্রী শ্রীমতী সোমা ঠাকুর শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি, সম্পাদিকা শ্রীমতী করবী মণ্ডল শিমুলপুর উত্তর 24 পরগনা, শ্রীমতী ঝুমা চক্রবর্তী গোবরডাহা, মতুয়া সেনা সভাপতি শ্রী সুধাংশু রায় দুধপুকুর নদিয়া, সাধারণ সম্পাদক শ্রী মিঠুন বিশ্বাস বাগদা উত্তর 24 পরগনা, শ্রী সুরজিৎ মণ্ডল কল্যাণী নদিয়া, শ্রী তরুণ মণ্ডল আলোপুর উত্তর 24 পরগনা, ছাত্র যুব সভাপতি শ্রী রূপম বিশ্বাস নদিয়া, সাধারণ সম্পাদক শ্রী চৈতন্য পাণ্ডে, শ্রী বিভূতি বিশ্বাস, শ্রী কপিল বিশ্বাস, শ্রী অটল কীর্তনিয়া এবং অন্যান্য যে সদস্যরা আছেন আমাদের সভাপতি মহোদয় তার বর্ণনা দেবেন আপনাকে। আমি সকলকে আরেকবার ইচ্ছা প্রকাশ করব, যারা যারা প্রসাদ নেননি তারা আমাদের প্রসাদ গৃহে গিয়ে আমাদের ওখানে প্রসাদ গ্রহণ করবেন এই সভা সমাপ্তির পরে। এই বলে সকলকে আরেকবার আমার শ্রদ্ধা, আমার ভক্তি, আমার ভালোবাসা, আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মতুয়া ভক্তের জয়। ঠাকুর স্মারক সম্মানে ভূষিত করা হবে আরেকজন মতুয়া ধর্ম প্রচারক ডক্টর অনিল কৃষ্ণ মহন্ত মহাশয় কল্যাণী, তাদেরকে মঞ্চের শাসন গ্রহণ করবার জন্য আহ্বান করছি। প্রমথ রঞ্জন ঠাকুর স্মারক সম্মানে
ভূষিত করা হবে স্বপন বয়াল মশাই, তাকে মঞ্চে শাসন গ্রহণ করবার জন্য আহ্বান করছি। প্রমথ রঞ্জন ঠাকুর স্মারক সম্মানে ভূষিত করা হবে শ্রী তাপস বিশ্বাস মহাশয়, পান্ডুয়া, হুগলি, তারাকেও মঞ্চে শাসন গ্রহণ করবার জন্য আহ্বান করছি। প্রমথ রঞ্জন ঠাকুর স্মারক সম্মানে ভূষিত করা হবে সম্মানীয় অরুণ কুমার রায় গোসাই মহাশয়, দিনাজপুর, তাকেও মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য আহ্বান করছি। বড় বীণাপাণি দেবী স্মারক সম্মানে ভূষিত করা হবে শ্রী চিত্তরঞ্জন সেন মহাশয়, বাসন্তী, তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য আহ্বান করছি। বীণাপাণি দেবী স্মারক সম্মানে ভূষিত করা হবে শ্রী অসিত বর, হাবড়া, আপনি মঞ্চে এসে আমাদেরকে ধন্য করুন। বড়মা বীণাপাণি দেবী স্মারক সম্মানে ভূষিত করা হবে সুবল বিশ্বাস গোসাই, মাসদিয়া, আপনি মঞ্চে এসে আমাদেরকে ধন্য করুন। তিনি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। বড়মা বীণাপাণি দেবী স্মারক সম্মানে ভূষিত করা হবে লোকসঙ্গীতের মধ্য দিয়ে যিনি বাবা হরি গুরুচাঁদ ঠাকুরের নাম বিশ্ব মানবে প্রচার করছেন, কবিয়াল বিজয় মন্ডল, সন্দেশকালে, আপনি মঞ্চে শাসন গ্রহণ করুন। প্রথমেই বাবা হরি গুরুচাঁদ ঠাকুরের বীর সৈনিক, মতুয়া ধর্ম প্রচারক, যিনি মতুয়া ধর্মকে প্রচারে নিজেকে নিয়োজিত করেছেন, যিনি বাবা গুরুচাঁদ ঠাকুরের সমাজ সংস্কারে নিজেকে নিয়োজিত করে তুলেছেন, বেতাইয়ের নিবাসী, বেতাই নদিয়ার নিবাসী স্বর্গীয় দামোদর পাগলকে মরণোত্তর মতুয়া রত্ন সম্মানে ভূষিত করা হবে। তার সহধর্মিনী জেঠিমা এবং তার পুত্র সুযোগ্য উত্তরসূরি গোবিন্দ বিশ্বাস মহাশয়, তারা মঞ্চে এসেছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির ত্রয়ী সাধারণ সম্পাদক ডক্টর সুখেন্দ্রনাথ গাইনী মহাশয় উত্তরীয় পড়িয়ে সম্মান প্রদান করবেন এবং স্মারক সম্মান তুলে দেবেন ডক্টর সুখেন্দ্রনাথ গাইনী মহাশয়। মতুয়া ধর্ম প্রচার প্রসার মতুয়াগত মতুয়ান্ত প্রাণ স্বর্গীয় দামোদর বিশ্বাস মহাশয়ের সহধর্মিনীকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে মতুয়া রত্ন সম্মান তুলে দিচ্ছেন ডক্টর সুখেন্দ্রনাথ গাইনী মহাশয়। জয় জয় সত্য হরি গুরুচাঁদ সত্য ভাব পিতার হরির ধরি বলবান, জয় হরিবল, হরিবল, হরিবল। বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, শিক্ষা যদি পাও তবে কাহারে দাঁড়াও, কার করে যাও ভিক্ষাও, রাজ শক্তি পাবে বেদনা বুঝিবে, কালে হবে সে পরীক্ষা। তাই সেই গুরুচাঁদ ঠাকুরের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন ডক্টর বিরাট বৈরাগ্য। নামের প্রথমে ডক্টরেট, ডক্টর, এটা কেন লেখা হয় আমার সমাজের মানুষ আমরা জানি। তিনি একাধারে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, বর্তমান সময়ে তিনি জগৎ কল্যাণ প্রমথ রঞ্জন ঠাকুর কলেজের হরি গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের অতিথি প্রফেসর। তাকে আমরা এবারে 2024 অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বাৎসরিক সম্মেলন মঞ্চে মতুয়া রত্ন সম্মানে ভূষিত করব। এই সম্মান উত্তরীয় পরিধানের মধ্য দিয়ে এই সম্মাননা তুলে দেবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ত্রয়ী সাধারণ সম্পাদক মহিতোষ বৈদ্য মহাশয়।
সম্মানীয় বিরাট বাবুকে এই সম্মাননা পত্র গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাব আবৃতে হরির ধ্বনি বলবন, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। জগৎ কল্যাণ প্রবত রঞ্জন ঠাকুর মহাশয় স্মারক সম্মানে ভূষিত করা হবে। মতুয়া ধর্ম প্রচারক গোসাই ভরত গোসাই মহাশয়কে তাকে সামনে আসবার জন্য আহ্বান করছি। উত্তরীয় পড়িয়ে স্মারক সম্মান তুলে দেবেন শর্ট করে ভিডিও ছেড়ে দেবো। এই সম্মাননা তুলে দেবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কমিটির মাননীয় কোষাধ্যক্ষ ঠাকুর দাস বিশ্বাস মহাশয়। শ্রী প্রবত রঞ্জন ঠাকুর স্মারক সম্মানে ভূষিত করা হবে শ্রী স্বপন গোসাই, স্বপন বয়াল মহাশয়, তাকে স্মারক সম্মান এবং উত্তরীয় পরিয়ে বরণ করবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহকারী সাধারণ সম্পাদক লিপ্টন রায় মহাশয়। অনেক লোক দেখে যাচ্ছে। হরির ধ্বনি বলবন, জয় হরি বল, জয় হরি বল। স্বপন গোসাই দিল্লি, তাকে আমরা এবারে প্রবত রঞ্জন ঠাকুর স্মারক সম্মান প্রদানের মধ্য দিয়ে আমরা সম্মানিত হলাম। এবারে প্রবত রঞ্জন ঠাকুর স্মারক সম্মান এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হবে শ্রী তাপস বিশ্বাস, পান্ডুয়া, হুগলি। এই সম্মাননা প্রদান করবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ হুগলি জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দাস মহাশয়। চলে যাবা? জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাব আবৃতে হরির ধ্বনি বলবন, হরি বল। এবারে প্রবত রঞ্জন ঠাকুর স্মারক সম্মানে ভূষিত করা হবে সুদূর উত্তরবঙ্গ দিনহাটার মতুয়া ধর্ম প্রচারক গোসাই অরুণ কুমার রায় মহাশয়কে। সম্মাননা পত্র তুলে দেবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহকারী সাংগঠনিক সম্পাদক শিপন বারৈ মহাশয়। সম্মাননা তুলে দিচ্ছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অন্যতম নেতৃত্ব শঙ্কর মন্ডল মহাশয়। উত্তরবঙ্গের দিনহাটার সম্মানীয় অরুণ গোসাই মহাশয়কে প্রবত রঞ্জন স্মারক সম্মাননা তুলে দিচ্ছেন দেবী শঙ্কর মন্ডল মহাশয়। পরবর্তীতে হরিসঙ্গীত সুবিখ্যাত শিল্পী
গণের মধ্য দিয়ে হরিসঙ্গীত এবং তারপর হচ্ছে রাত্রিতে যাত্রা প্রমোদ রঞ্জন ঠাকুরের বিলাত গমন। এবারে বড়মা বীণাপাণি দেবী স্মারক সম্মান শ্রী চিত্তরঞ্জন সেন মহাশয় বাসন্তী, তাকে আমরা বড়মা বীণাপাণি দেবী স্মারক সম্মান প্রদান করছি। এই সম্মাননা পত্র তুলে দেবেন গোপাল সাধু ঠাকুরের উত্তরসূরি দেবাংশু ঠাকুর মহাশয়। চিত্তরঞ্জন সেন মহাশয় বাসন্তী, তাকে বীণাপাণি স্মারক সম্মানে ভূষিত করা হচ্ছে। সম্মাননা তুলে দিচ্ছেন বীর বধুয়া গোপাল চাঁদ সাধু ঠাকুরের উত্তরসূরি দেবাংশ ঠাকুর মহাশয়। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভাবনাপিতে হরির ধ্বনি বলবান হরিবল। এবারে বীণাপাণি স্মারক সম্মান তুলে দেওয়া হবে মতুয়া ধর্ম প্রচারক গোসাই সুবল বিশ্বাস মহাশয়কে। এই সম্মাননা পত্র তুলে দেবেন সম্মানীয় মহিতোষ বৈদ্য মহাশয়। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভাবনাপিতে হরির ধ্বনি বলবান। এইবার একটু ঠিক আছে, সালা এত সময় লাইট জ্বালায়নি। হ্যাঁ, আলোটা এমন দেখা এবারে ঠিক আছে। বড়মা বীণাপাণি দেবী স্মারক সম্মান ভূষিত করা হচ্ছে শ্রী অসিত বর হাওড়া। এই সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের শান্তি সভা পরিচালনা কমিটির অন্যতম সম্মানীয় নারায়ণ পাল মহাশয়। শ্রী অসিত বর হাওড়া সম্মাননা বড়মা বীণাপাণি দেবী স্মারক সম্মান তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন নারায়ণ পাল মহাশয়, আমাদের শান্তি সভা পরিচালনা কমিটির অন্যতম কর্মকর্তা। এবারে বড়মা বীণাপাণি দেবী স্মারক সম্মান তুলে দেওয়া হবে মতুয়া ধর্ম প্রচারক লোককবি শ্রী বিজয় মণ্ডল মহাশয়কে সন্দেশখালী। তুলে দেবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার সুখেন্দ্রনাথ কাইন মহাশয়। হ্যালো, দেখতেছো? আচ্ছা আচ্ছা। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভাবনাপিতে হরির ধ্বনি বলবান। এর পরবর্তীতে আমাদের বিখ্যাত হরিসঙ্গীত শিল্পীদের কণ্ঠে হরিসঙ্গীত পরিবেশন হবে এবং তারপর সন্ধ্যায় যাত্রাপালা জগৎ কল্যাণ প্রমোদ রঞ্জন ঠাকুরের বিলের যাত্রা।